আজ আমাদের ক্লাস শুরু করার পূর্বে একটি সুন্দর প্রস্ফুটিত একটি ফুলের কথা বলবো, যে ফুল হচ্ছে রামিসা আক্তার। যে রামিসা আক্তারের জন্য 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী পৃথিবীর সমস্ত জায়গার মানুষকে কাটিয়েছে শুধুমাত্র কিছু নরকিশোর স্টার। আজ আমাদের ক্লাস শুরু করার পূর্বে আমি সেই রামিসা আক্তারের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলা যেন রামিসাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন, সেই প্রার্থনা দোয়া ব্যক্ত করি আমরা আমাদের এই ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে সেই ক্লাস যে ক্লাসটি অংশগ্রহণ করার পূর্বেই আমরা একটা ভিডিও দেখো একদিকে ফুটবল খেলা হচ্ছে, একদিকে কিছু লোক দৌড়াচ্ছে, আরেকদিকে কিছু লোক চিন্তা করছে, আর তোমরা অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীত গাইতেছ। কিছু কিছু মানুষ কাজ করছে। এই সব কিছুর পিছনে রয়েছে একটা জিনিস প্রয়োজন হয়, সেটা হচ্ছে শক্তি। শক্তি ছাড়া কোনো জিনিসই করা যায় না। আমাদের প্রশ্ন হচ্ছে আমরা এই শক্তিটা পাই কোথা থেকে? যদিও বলা হয় তাকে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য, কিন্তু আমরা যে আমাদের দেহে যে শক্তিটা পাই সেই শক্তিটা মূলত কোষে তৈরি হয়। এখন এই কোষ যে প্রক্রিয়ার মাধ্যমে এই শক্তিটা তৈরি করে সেটা একটা রহস্য। আমরা আজকে সেই রহস্যটা উদ্ঘাটন করবো। তাহলে আমরা বলতে পারি আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে যে কোষের যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তি উৎপাদনের রহস্য উদ্ঘাটন, অর্থাৎ শ্বসন। তাহলে আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে শ্বসন, দ্যাট ইজ রেসপিরেশন। প্রথম কথা হচ্ছে আমরা যে শক্তিটা পাই এটা আসলে কীভাবে পাই? এই শক্তিটা মূলত আমরা পেয়ে থাকি বিভিন্ন খাবার থেকে। আমরা যত ধরনের খাবার খাই সেই খাবারের মধ্যে শক্তিটা স্থিতিশক্তি অথবা পটেনশিয়াল এনার্জি হিসাবে আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে সঞ্চিত থাকে। আর পরিবেশ থেকে আমরা কী নেই? অক্সিজেন নেই। সেই পরিবেশ থেকে অক্সিজেন এবং খাদ্যের মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত গ্লুকোজ দুটো একসাথে জারিত হয়ে উৎপন্ন করে শক্তি এবং তৈরি করে পানি। জাস্ট এই প্রক্রিয়াটাকে বলা হয় তাকে শ্বসন প্রক্রিয়া। এখানে হচ্ছে গ্লুকোজ, তারপরে হচ্ছে অক্সিজেন এবং এখানে বিভিন্ন এনজাইমের সহায়তা উৎপন্ন হয়। কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হয় এবং শক্তি, দ্যাট ইজ এটিপি উৎপন্ন হয়ে থাকে। সো এই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ শ্বসনের বা রিয়াকশন অফ রেসপিরেশন। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা বলছিলাম যে সকল ধরনের রাসায়নিক বস্তুগুলো জারিত হয়, তাহলে রাসায়নিক বস্তুটা কি? যেসব রাসায়নিক পদার্থ সম্পূর্ণ জারিত হয়ে এটিপি তথা শক্তি উৎপাদন করার ক্ষেত্রে সহায়তা করে সেই সমস্ত পদার্থগুলাই হচ্ছে বা রাসায়নিক উপাদানগুলাই হচ্ছে রাসায়নিক বস্তু। তো রাসায়নিক বস্তুর মধ্যে আমরা যত ধরনের খাবার খাই সেগুলো থেকে যা নির্গত হয় সেগুলোই মূলত রাসায়নিক বস্তু এবং এই রাসায়নিক বস্তুর প্রধান উপাদান হচ্ছে গ্লুকোজ। তাহলে আমরা যে ধরনের খাবার খাই প্রথমত হচ্ছে যে শর্করা জাতীয় খাবার খাই, এখান থেকে যে রাসায়নিক বস্তুটা উৎপন্ন হয় সেটা হচ্ছে গ্লুকোজ, তারপরে হচ্ছে সুক্রোজ, ফ্রুক্টোজ এবং স্টার্চ। তারপরে হচ্ছে আমরা আমিষ জাতীয় খাবার খাই। তো আমিষ জাতীয় খাবার থেকে যে ধরনের উপাদানটা দেওয়া হয় সেটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তারপরে হচ্ছে আমরা স্নেহ জাতীয় বা লিপিড জাতীয় খাবার খাই, যেটা রাসায়নিক বস্তুটা হচ্ছে মূলত ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড রয়েছে যা রাসায়নিক বস্তু হিসেবে ব্যবহৃত হয়। জৈব অ্যাসিডগুলো কী কী? যেমন রয়েছে পাইরুভিক অ্যাসিড, তারপর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, তারপরে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, তারপরে হচ্ছে তোমার আইসোসাইট্রিক অ্যাসিড এবং হচ্ছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, তারপর হচ্ছে সাকসেনিক অ্যাসিড, তারপরে হচ্ছে ফিউমারিক অ্যাসিড, তারপরে হচ্ছে ম্যালিক অ্যাসিড এবং রয়েছে অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড। এইগুলো হচ্ছে রাসায়নিক বস্তু হিসেবে ব্যবহৃত হয়। আমাদের এই ক্লাসটি শুরু করার আগে আমরা কতগুলো অ্যাব্রিভিয়েশন জানবো, যদিও ইতিপূর্বে আমরা জেনেছি সালোক সংশ্লেষণের আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায়ে। যেমন রয়েছে এটিপি, যাকে বলা হয় অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তারপরে জেনেছি এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, তারপরে হচ্ছে আমরা জেনেছি পিআই যেটাকে বলা হয় ইনঅর্গানিক ফসফেট, এবং
তারপর এখন যে দুটো শব্দ সেটা হচ্ছে NADH2, যেটাকে বলা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনোসিন ডাই নিউক্লিওটাইড। তারপর হচ্ছে NADPH2, যেটাকে বলা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ট্রাইফসফেট। এবং রয়েছে GTP, যেটাকে বলা হচ্ছে গুয়ানিসিন ট্রাইফসফেট। তাছাড়া রয়েছে FADH2, যেটার নাম হচ্ছে ফ্লেভিন অ্যাডিনোসিন ডাইনিউক্লিওটাইড। এই উপাদানগুলোই আমাদেরকে জানতে হবে, অর্থাৎ এই উপাদানগুলো আমাদের প্রয়োজন হবে। এই যে অ্যাব্রিভিয়েশনগুলো আমাদেরকে জানতে হবে। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে এগুলো। এখন পর্যন্ত আমরা যা আলোচনা করলাম সেটা হচ্ছে শ্বসন বিক্রিয়া কী এবং শ্বসনের বস্তু কী। এখন প্রশ্ন হচ্ছে এই শ্বসন বিক্রিয়াটা আসলে কোথায় ঘটে থাকে? আমরা জানতাম যে সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা ঘটে থাকে উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে, বাট আমাদের যে শ্বসন বিক্রিয়া, সেই শ্বসন বিক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে মূলত একটা কোষের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে হয়ে থাকে। পর্যাপ্ত করা যে প্রভাবক, দ্যাট ইজ ক্যাটালিস্ট, অর্থাৎ হচ্ছে যে কোন কোন ক্যাটালিস্ট বা প্রভাবকগুলো এই শ্বসন বিক্রিয়ার জন্য অতি গুরুত্বপূর্ণ বা এই শ্বসন বিক্রিয়াটা ঘটাতে সহায়তা করে, তার মধ্যে এই প্রভাবকগুলোকে ভাগ করা হয়েছে দুই ভাগে। তার হচ্ছে বাহ্যিক প্রভাব, একটা হচ্ছে আভ্যন্তরীণ প্রভাব। দেখো, বাহ্যিক প্রভাবকের মধ্যে যা যা আছে সেটা হচ্ছে আলো, তারপর হচ্ছে তাপমাত্রা, তারপর হচ্ছে অক্সিজেন, এবং রয়েছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি। আর আভ্যন্তরীণ প্রভাবগুলোর মধ্যে রয়েছে খাদ্যদ্রব্য, তারপর রয়েছে বিভিন্ন ধরনের উৎসেচক বা এনজাইম, তারপর রয়েছে কোষের বয়স, তারপর হচ্ছে অজৈব লবণ, এবং সর্বশেষ হচ্ছে কোষ মধ্যস্থ পানি। এইগুলো হচ্ছে শ্বসন প্রক্রিয়ার জন্য যে প্রভাবক। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শ্বসনের প্রকারভেদ। শ্বসনের প্রকারভেদ যদি আলোচনা করি তাহলে শ্বসনের প্রকারভেদটা মূলত অক্সিজেনের উপর ডিপেন্ডস করে। শ্বসনের প্রকারভেদটাকে দুই ভাগে ভাগ করা হয়, যে একটা হচ্ছে সবাত শ্বসন আর একটা হচ্ছে অবাত শ্বসন। তো সবাত শ্বসনের ইংরেজি নাম হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন, এবং অবাত শ্বসনের ইংরেজি নাম হচ্ছে অ্যানঅরোবিক রেসপিরেশন। এখন আমরা জানবো সবাত শ্বসন। সবাত শ্বসনটা কি? সবাত শ্বসন হচ্ছে যে শ্বসন প্রক্রিয়ার জন্য অবশ্যই অক্সিজেনের প্রয়োজন হয়, এবং এর যে শ্বসনিক বস্তুগুলো আছে যেমন গ্লুকোজ, তারপরে রয়েছে বিভিন্ন ধরনের লিপিড জাতীয় কার্ব থেকে যেগুলো অ্যাসিড আছে, জৈব অ্যাসিড সম্পূর্ণরূপে জারিত হয়ে সেখানে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে। ঠিক সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে সবাত শ্বসন প্রক্রিয়া। তো এই শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যা তৈরি হয় সেটা হচ্ছে এখনো গ্লুকোজ থেকে আমরা যা যা পাই সেটা হচ্ছে এখনো গ্লুকোজ জারিত হয়ে সেখানে 6টা অণু কার্বন ডাইঅক্সাইড এবং 6 অণু পানি এবং 38টি অ্যাসিড উৎপন্ন করে থাকে। জাস্ট এই সবাত শ্বসন প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়াটাকে ভাগ করা হয়েছে 4টা স্টেপে ভাগ করা হয়েছে। ফার্স্ট নাম্বার হচ্ছে গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে অ্যাসিটাইলক্রিয়া, তারপর হচ্ছে ক্রেবস চক্র, এবং রয়েছে ইলেকট্রনিক ট্রান্সপোর্ট সিস্টেম বা সংক্ষেপে এটাকে বলা হয় ETS। তো এখন এই যে দুইটা পর্যায় গ্লাইকোলাইসিস এবং অ্যাসিটাইলক্রিয়া, এই দুইটা পর্যায় সম্পন্ন হয় কোষের সাইটোপ্লাজমে, এবং ক্রেবস চক্র এবং ETS সম্পন্ন হয় কোষের মাইটোকন্ড্রিয়াতে। এখনো গ্লুকোজ, এখনো গ্লুকোজ কি হয়? জারিত হয়। জারিত হয়ে যা তৈরি করে সেটা হচ্ছে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করলো, এবং এখান থেকে 4 অণু এটিপি তৈরি করে। মজার ব্যাপার হচ্ছে 4 অণু এটিপির মধ্যে 2 অণু এটিপি অলরেডি তার বিভিন্ন কাজে ব্যয় হয়ে যায়, তাহলে টিকে থাকে 2 অণু। তারপরে হচ্ছে এইখানে 2 অণু NADH2 উৎপন্ন হয়, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ধাপে অক্সিজেনের আসলে কোনো রিয়াকশন হয় না। তো এই যে গ্লাইকোলাইসিস পর্যায়টা এভাবেই সম্পন্ন হয়ে যায়। তারপরে শুরু হয় অ্যাসিটাইলক্রিয়া, অর্থাৎ গ্লাইকোলাইসিস পর্যায়ে যা উৎপন্ন হলো সেগুলো প্রবেশ করে অ্যাসিটাইলক্রিয়া, এবং সেই অ্যাসিটাইলক্রিয়াতেই গিয়ে যা বিক্রিয়া করে সেখানে হচ্ছে 2 অণু অ্যাসিটাইলক্রিয়া সৃষ্টি হলো, পাশাপাশি 2 অণু কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়, এবং 1 অণু NADH2 উৎপন্ন হয়ে থাকে। এই হচ্ছে অ্যাসিটাইলক্রিয়াতে যা সম্পন্ন হয় সেগুলো, এবং এই দুটা পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে সাইটোপ্লাজমে। তারপরে উপাদানগুলো প্রবেশ করে ক্রেবস চক্রে। এখন কেন এটার নাম ক্রেবস চক্র? যেহেতু ইংলিশ রসায়নবিদ স্যার হ্যান্স ক্রেবস এই চক্রটি আবিষ্কার করেন, সো তার নাম অনুসারেই এই চক্রটিকে বলা হচ্ছে ক্রেবস চক্র। তো এই পদ্ধতি শুরুতে অ্যাসিটাইলক্রিয়া প্রথমে যে কাজটা করে সেটা হচ্ছে যা যা উপাদান আছে এগুলো মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে, এবং মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে এখান থেকে উৎপন্ন করবে 4 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 6 অণু NADPH2 এবং NADH2 এবং 2 অণু FADH2 এবং 2 অণু GTP উৎপন্ন করে। এই যে ক্রেবস চক্রে যে উৎপন্ন পদার্থগুলো এইগুলাই প্রবেশ করে
ইলেকট্রনিক ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে প্রবেশ করে। তখন এনএডিএইচ এটা বিজারিত হবে, বিজারিত হয়ে এনএডিতে রূপান্তরিত হয় এবং এফএডিএইচ2 বিজারিত হয়ে এফএডিতে উৎপন্ন হয় এবং এই সময় প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় এবং পানি উৎপন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইডও উৎপন্ন হয়। এখন শক্তির আসলে উৎপন্ন হয় কীভাবে? যখন এই উপাদানগুলো বিজারিত হবে তখন উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রনের একটা প্রবাহ সৃষ্টি হয়, আর এই উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন প্রবাহ সৃষ্টি হওয়ার ফলে সেই প্রবাহমান পথে সেই এটিপি তৈরিতে সহায়তা করে। আর জাস্ট এই প্রক্রিয়াটা যেহেতু মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়, ঠিক সেই জন্যই মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর বলা হয়ে থাকে। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অবাধ শ্বসন অর্থাৎ অ্যানারোবিক রেসপিরেশন। তো অ্যানারোবিক রেসপিরেশনে যেটা প্রয়োজন হয় না সেটা হচ্ছে অক্সিজেনের কোনো প্রয়োজনই নেই এবং এখানে কম শক্তি উৎপন্ন হয়ে থাকে। তারপর হচ্ছে যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজটা টোটালটা জারিত হয় না, তো অসম্পূর্ণ জারণ হয়ে থাকে এবং আহ, এটা ঘটে থাকে বিভিন্ন ধরনের ইস্ট তারপর ব্যাকটেরিয়া আছে, শ্বসন প্রক্রিয়াটি ঘটে থাকে। এই অবাধ শ্বসন প্রক্রিয়াটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে যে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ এবং একটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ। তো গ্লুকোজের অসম্পূর্ণ জারণ কেন হচ্ছে? কারণ এখান থেকে 4 অণু এটিপি উৎপন্ন হচ্ছে, তারপরে 2 অণু এটিপি বের হয়ে যায় এবং 2 অণু NADH2 উৎপন্ন হলো, তারপরে হচ্ছে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। সবচেয়ে মজার কথা হচ্ছে এই 2 অণু পাইরুভিক অ্যাসিড এটা সম্পূর্ণরূপে জারিত হয় না, কিছু অংশ বিজারিত হয়, ফলে ওই গ্লুকোজের অসম্পূর্ণ জারণ অবস্থা থেকে যায়। এই অবস্থায় সে প্রবেশ করে কোথায়? ওই পাইরুভিক অ্যাসিডের বিজারণ প্রক্রিয়াটা শুরু হয় এবং এটা সাইটোপ্লাজমে সম্পন্ন হয়ে থাকে। তো এখানে পাইরুভিক অ্যাসিডটা বিভিন্ন ধরনের এনজাইমের সহায়তা যা উৎপন্ন করে সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় এবং এই ধাপে সর্বোচ্চ 2টা এটিপি উৎপন্ন হয়ে থাকে যা 56 কিলোক্যালোরি শক্তির সমপরিমাণ। আজ আমাদের ক্লাস এখানেই শেষ করছি, তবে শেষ করার আগে একটু কথা বলছি। সেই কথাটি হলো বাংলাদেশ সহ পৃথিবীর প্রতিটি প্রান্তরে প্রান্তরে, বিশেষ করে ফিলিস্তিন এবং বাংলাদেশ, সারা বিশ্বে যত শিশু নির্যাতিত হয়েছে, যত শিশু মৃত্যুবরণ করেছে, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আর যেন কোনো নিষ্প্রাণ প্রাণ, আর যেন কোনো ফুল এভাবে ঝরে না পড়ে, সেই প্রার্থনা এবং কামনা ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ।